আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এই ক্লাসে। আমরা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই বলে রাখি যে এই অধ্যায়ে আমরা বা এই ক্লাসে আমরা দেখব একদম স্ট্যাটিস্টিক্স বা তোমার যদি বলো সম্ভাবনা এর যে একদম বেসিক যে কিছু টার্ম, এই টার্মগুলো আমাদের আগে বোঝা লাগবে। এই টার্মগুলো আমরা এমনভাবে আলোচনা করব যাতে তোমাদের গল্পের ছলে মনে থাকে, এবং এই টার্মগুলো যদি তোমরা ভালো করে বুঝো তাহলে তোমাদের স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। পরিসংখ্যান বা আমরা কি পরিসংখ্যান বা প্রবাবিলিটি যেটাই বলি না কেন, এটা সে বোঝার জন্য বা ইন বেসিক থেকে শেখার জন্য আমাদের টার্মগুলো শেখা জরুরি। চলো আমরা তাহলে শুরু করি। তাহলে আমাদের প্রথমে আমরা দেখব যে চেষ্টা বা ট্রায়াল কি। চেষ্টা বা ট্রায়াল হলো, ধরো তুমি কোনো একটা কাজ করতেছো বা কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করতেছো বা কোনো একটা পরীক্ষা করতেছো। এই পরীক্ষায় তুমি একটা কাজ যখন একবার করবা ওইটাকে আমরা বলি ট্রায়াল। বলো কি ভাই বুঝি নাই। ধরো তুমি একটা ছক্কা নিক্ষেপ করলা, কি একটা ছক্কা নিক্ষেপ করলা। ছক্কা নিক্ষেপ করলে তোমার কি হইতে পারে, দেখো তোর কি একবার ছক্কা নিক্ষেপ করলে তোমার হয়তো 1 আসতে পারে, অথবা কি 2 আসতে পারে, বা 3 4 যে কোনো কিছু আসতে পারে। তাহলে দেখো এই যে একবার ছক্কা নিক্ষেপ করলা এটাকে বলি আমরা একটা ট্রায়াল। তুমি একবার একটা কয়েন টস করলা, এই যে একবার কয়েন টস করলা, তাহলে এইটাকে আমরা কি বলি ট্রায়াল বা চেষ্টা। তাহলে কোনো র্যান্ডম বা কোনো আমরা যদি দৈব পরীক্ষা দিয়ে একবার করি বা কোনো একটা নির্দিষ্ট শর্তের অধীনে আমরা যদি কোনো কাজ একবার করি ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলি চেষ্টা বা ট্রায়াল। ঠিক আছে, এবার বলি আমরা পরীক্ষা বা এক্সপেরিমেন্ট। পরীক্ষা বা এক্সপেরিমেন্ট কি, যখন আমরা একটা ট্রায়ালকে বারবার করব, মানে এক নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটা কাজকে আমরা একের অধিকবার করব, তখন এটাকে আমরা কি বলি, যে ওইটাকে আমরা বলি এক্সপেরিমেন্ট বা পরীক্ষা। ধরো উদাহরণ যে আমরা একটা ছক্কা আমরা 2 বার বা 3 বার যদি নিক্ষেপ করি, একটা ছক্কা বারবার নিক্ষেপ করি, তখন ওই যে প্রক্রিয়াটা ওইটাকে আমরা কি বলি পরীক্ষা বা এক্সপেরিমেন্ট। তাহলে ছক্কা বা একটা কয়েন তুমি একের বেশি বার বা 2 বার বা 3 বার তুমি নিক্ষেপ করলা, তাহলে এই যে নিক্ষেপ করলে এই যে প্রক্রিয়া এটাকে আমরা কি বলি পরীক্ষা বা আমাদের এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি বুঝলাম যে ট্রায়াল কি। ট্রায়াল হলো আমাদের সিঙ্গেল, আমাদের একবার যদি কোনো কাজ করি বা কোনো একটা র্যান্ডম পরীক্ষা করি, কোনো একটা কাজ একবার করলে এটাকে আমরা কি বলি ট্রায়াল। আর যদি একটা কাজ বারবার করি, নির্দিষ্ট শর্তের অধীনে একটা কাজ বারবার যদি করি, তখন এটাকে আমরা কি বলি, ওটাকে আমরা বলি এক্সপেরিমেন্ট। তাহলে আমরা একবার কয়েন নিক্ষেপ করলে এটাকে আমরা বলি ট্রায়াল, আর যদি একের অধিকবার আমরা কয়েন নিক্ষেপ করি তখন এটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলবো এক্সপেরিমেন্ট বা পরীক্ষা। ওকে, এবার যদি দেখি আমরা দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা হলো কি, দেখো যে পরীক্ষায় আমরা নির্দিষ্ট শর্ত অধীনে করি এবং আমাদের নির্দিষ্ট কিছু শর্তের অধীনে এবং আমাদের প্রতিটি উপাদানে আসার নির্দিষ্ট একটা কি থাকে প্রবাবিলিটি থাকে বা চান্স থাকে, কিন্তু কোন আউটপুটগুলো আসবে এটা আমরা জানি না। তখন এক কথা আবার বলি যে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট বা আমাদের দৈব পরীক্ষা হলো এমন একটা পরীক্ষা যেখানে আমরা আউটপুটগুলো আগে থেকে জানি, কিন্তু কোন আউটপুট আসবে ওইটা আমরা আগে থেকে জানি না, কিন্তু কোন কোন আউটপুট আসতে পারে এটা আমরা জানি। এই যে পরীক্ষা তাকে আমরা কি বলি, কি দৈব পরীক্ষা। ঠিক আছে, আর দৈব পরীক্ষা আমাদের আউটপুটগুলো আসবে, প্রতিটা আউটপুট বা প্রতিটা আমাদের ফলাফলের নির্দিষ্ট একটা কি থাকে, এই প্রতিটা ফলাফলে আমাদের নির্দিষ্ট করে একটা প্রবাবিলিটি বা প্রত্যেকটা নির্দিষ্ট চান্স থাকে যে এইটা আসার চান্স এত, যেমন ধরো, এবং প্রতিটা আসার চান্স কি সমান থাকে। এখন যদি বলি যে দৈব পরীক্ষার উদাহরণ কি ভাই, ধরো এখানে আমরা কি করতে পারি, যে একটা আমরা ছক্কা নিক্ষেপ করলাম। ঠিক আছে, ছক্কা যদি একবার নিক্ষেপ করি তাহলে কি কি আসতে পারে, যে আমাদের আমরা ফলাফল কি জানি 1 আসতে পারে, না হয় 2 আসবে, নাহলে 3 আসবে। ছক্কা যদি নিক্ষেপ করি, ছক্কা নিক্ষেপ করলে আমাদের হয় 1 আসবে, 2 আসবে, 3 4 5 6, এই 6টার যে কোনো একটা আসবে। কি এই 6টার যে কোনো একটা আসবে, কিন্তু কোনটা আসবে এটা আমরা জানি, ওটা আমরা জানি না। কিন্তু এখন দেখো প্রতিটা আসার চান্স কি সমান না। দেখো 1 আসার চান্স কত 1/6, 2 আসার চান্স 1/6, 3 আসার চান্স 1/6, তাহলে প্রতিটা আসার চান্স সমান। কিন্তু আবার কি দেখো কি কি ফলাফল আসতে পারে আমরা সবগুলো আগে থেকে জানি, কিন্তু কোনটা আসবে এটা জানি না। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা কি বলছি, যে আমাদের কোনো একটা এক্সপেরিমেন্ট এমন হবে বা কোনো একটা পরীক্ষা এমন হবে যার আউটপুট বা আউটকাম আমাদের কি আসবে আগে থেকে আমরা জানি না, কিন্তু কোন কোন আউটকাম আসতে পারে এটা আমরা আগে থেকে জানি, এবং প্রতিটা আউটকাম আসার চান্স সমান। এই ক্ষেত্রে কি এই ধরনের এক্সপেরিমেন্টকে আমরা বলি র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এরপরে যদি দেখি যে আমাদের দুইটা টার্ম খুবই গুরুত্বপূর্ণ দুটো টার্ম, একটা নমুনা বিন্দু আর একটা বললাম বল কি নমুনা ক্ষেত্র। কি বলছি, নমুনা বিন্দু আর কি নমুনা ক্ষেত্র। এখন দেখো এটা দুটো খুবই মজার জিনিস এবং খুবই সহজ। এখন আমরা একটা এক্সপেরিমেন্ট দিয়ে মানে একটা এক্সাম্পল দিয়ে দেখি। যদি আমরা একটা ছক্কা নিক্ষেপ করি, দেখো এই টাইপের উদাহরণ আমরা সব ছক্কা দিয়ে বেশিরভাগ, ছক্কা বা কয়েন আমাদের এইগুলো দিয়ে বেশি দেবো। ছক্কা দিয়ে নিক্ষেপ করি তাহলে কি আসতে পারে, হয় 1 আসবে, নয় 2 আসবে, নয় 3 আসবে। ধরো আমরা ধরলাম এখানে আমাদের 3 আসলো। ঠিক আছে, এই দেখো আমাদের একটা আউটকাম আসলো, আমাদের একটা এক্সপেরিমেন্ট করলাম, র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা করলাম, এখানে যদি একটা আউটকাম পাইলাম, এই যে একটা আউটকাম বা একটা বিন্দু, এইটাকে আমরা কি বলি, এটা আমাদের নমুনা বিন্দু। তাহলে ছক্কা নিক্ষেপ করলে যে যদি 1 2 3 যে কোনো কিছু একটা আসে, তখন ওই বিন্দুটাকে আমরা কি বলি নমুনা বিন্দু। ওই পয়েন্টটা কি আমাদের নমুনা বিন্দু বা নমুনা পয়েন্ট। ঠিক আছে,
তাহলে আমাদের কি হলো এখানে ছক্কা নিক্ষেপ করলে দেখুন যদি যে কোনো একটা আউটকাম আসবে ওই আউটকামটা আমাদের কি হবে, একটা আউটকামকে আমরা বলবো নমুনা বিন্দু। এখন বলি কি আমাদের নমুনা ক্ষেত্র, দেখো এটা ছক্কা যদি নিক্ষেপ করি আমাদের সমগ্র মানে কি কি আসতে পারে, মানে কোন কোন আউটকাম আসতে পারে। ছক্কা নিক্ষেপ করলে আমাদের কি আসতে পারে দেখো তো, আমাদের ছক্কা নিক্ষেপ করলে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এখন এই যে সবগুলো আউটকাম বা সবগুলো ফলাফলের বা আমাদের আউটপুটের যেটা সেট, এই সেটটাকে আমরা বলি নমুনা ক্ষেত্র। এটা কি আমাদের নমুনা ক্ষেত্র এস দ্বারা প্রকাশ করি আমরা, ঠিক আছে। দেখো আরেকটা উদাহরণ দিই, একটা কয়েন যদি আমরা নিক্ষেপ করি কি কি আসতে পারে, হয় হেড আসবে না কি টেল আসবে। তাহলে দেখো, তাহলে একটা কয়েন নিক্ষেপ করলে একবার, যে কয়েন একবার দিয়ে নিক্ষেপ করি, একবার নিক্ষেপ করলে আমাদের নমুনা ক্ষেত্র কি হবে, নমুনা ক্ষেত্র হবে আমাদের এস কত হবে, হেড অথবা কি টেল। কেমন দেখো আমাদের আউটকাম কি কি হইতে পারে, হেড হইতে পারে আর টেল হইতে পারে। তাহলে আমাদের এইখানে নমুনা ক্ষেত্র কি হবে, যে যতগুলো আউটকাম আসা সম্ভব তাদের যে সেট নিব, এই সেটটাকে আমরা কি বলবো, নমুনা ক্ষেত্র। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা দেখো পরের আমাদের আর একটা গুরুত্বপূর্ণ টার্ম, এটা হলো কি আমাদের ঘটনা। তার মানে এখন আমরা কি দেখলাম, যে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে কি কি হইতে পারে, মানে এখন আমরা দেখবো ঘটনা কি। দেখো র্যান্ডম এক্সপেরিমেন্টের যে কোনো একটা আউটকাম কি আমরা বলি যে আমাদের কোনো একটা আউটকাম ঘটবে, বা এই যে ঘটনা বা এই যে একটা ইভেন্ট, এরকম দেখো কোনো একটা আমরা ধরি উদাহরণ দিয়ে বুঝি। আরো দেখো যে আমাদের কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের আমাদের যে আউটকাম আসে ওইটাকে আমরা কি ঘটনা বলি। দেখো আউটকাম বা কোনো একটা ঘটনা ঘটবে বা কি কি আসবে বা কি ঘটতে পারে, এই যে তোমার সেট বা এইগুলোকে একসাথে আমরা কি বলি, ঘটনা বলি। দেখো তাহলে আমাদের একটা উদাহরণ দেই, দেখো একটা ছক্কা যদি নিক্ষেপ করি, ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসবে, এইটাকে আমাদের একটা ঘটনা। ঠিক আছে, জোড় সংখ্যা কি কি হইতে পারে দেখো, তাহলে আমরা ঘটনাটা এ যদি হয় একটা ঘটনা, তাহলে ঘটনাটা কি হবে আমার দেখো তো, 2, 4, 6। যদি বলতাম একটা ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসবে, এরকম ঘটনা কি, ওই ঘটনা কি হইতো আমাদের 1, 3, 5। তাহলে আমাদের একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকাম বা আউটকামের সেট বা একটা নির্দিষ্ট শর্তের অধীনে ওইটাকে আমরা কি বলি, ঘটনা বা আমাদের কি ইভেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে যদি বুঝতে থাকো এবার আমরা পরের আরেকটা দেখবো। দেখো এখন ঘটনা তো দেখলাম, এবার আমাদের ঘটনা বা দুই প্রকার, একটা কি আমাদের সরল ঘটনা, একটা কি যৌগিক ঘটনা। দেখো সরল ঘটনা হলো যে ঘটনা আমাদের আউটকাম থাকবে একটা বা একটা বিন্দু নিয়ে যে ঘটনা তৈরি হবে ওইটাকে আমরা কি বলবো, যে সরল ঘটনা। ধরো তুমি একটা কয়েন নিক্ষেপ করছো, তাহলে তোমার হেড আসতে পারে অথবা কি টেল আসবে। ধরো তুমি যদি বলো হেড আসার ঘটনা কি, তাহলে কি শুধু একটা হেড হবে কি তোমার এখানে সরল ঘটনা। আর একটু সুন্দর করে বলি, আর একটু অন্য একটা উদাহরণ, যদি আমরা ছক্কা নিক্ষেপ করলাম, ঠিক আছে, ছক্কা নিক্ষেপ করলে আমরা বললাম এখানে 5 আসবে, তার ঘটনা কি, তাহলে ছক্কা নিক্ষেপ করলে আমরা যদি বলি যে 5 আসার ঘটনা হলো কি, এ যদি হয় কত হবে, তাহলে 5 আসতে পারে, তার ঘটনা হলো 5, একটা বিন্দু থাকবে, যে ঘটনা একটা মাত্র বিন্দু থাকবে ওইটাকে আমরা কি বলি, সরল ঘটনা। এখন কি যৌগিক ঘটনা, তাহলে বুঝতেই পারছো সরল ঘটনা যদি একটা বিন্দু থাকে, তাহলে যৌগিক ঘটনা কি হবে, একের অধিক বিন্দু থাকবে। তাহলে আমরা যদি বলি একটা ছক্কা নিক্ষেপ করলে আমাদের এই ঘটনাটা যদি বি, তাহলে বিটা কিরকম হয়, আমরা বলি কি 3 থেকে বড় সংখ্যা আসবে, এরকম ঘটনা কত, 3 থেকে বড় কার আছে দেখো, 4, 5, 6। তাহলে আমরা ছক্কা নিক্ষেপ যদি একটা পয়েন্ট আমরা ধরি, তাহলে ওইটা কি সরল ঘটনা, আর একের অধিক বিন্দু যদি আসে আসার ঘটনা ওইটাকে আমরা কি বলি, যৌগিক ঘটনা। বুঝতে পারছো তাহলে সরল আর যৌগিক ঘটনা? ওকে, ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমাদের যার একটা দেখবো আমরা সমসম্ভাব্য ঘটনা। সমসম্ভাব্য দেখেন কি, সমকে আমরা ভাঙাই, সম মানে কি দেখো এখানে, সম মানে হলো সমান, আর সম্ভাব্য মানে কি ঘটতে পারে এমন, বা চান্স আছে, বা সমান চান্স বা সম্ভাবনা। সম্ভাব্য মানে কি সম্ভাবনা বা সমান চান্স, যদি বলি চান্স আছে, তাহলে সমান চান্স আছে, যে ঘটনাগুলো ঘটার চান্স সমান ওইটাকে আমরা কি বলি, সমসম্ভাব্য ঘটনা। এখন দেখো তুমি যে আবার ছক্কার উদাহরণ দেখো বারবার চলে আসে, এটা ছক্কা নিক্ষেপ করলা, তাহলে দেখো তো এক আসার সম্ভাবনা কত, ধরো প্রবাবিলিটি অফ ছক্কা নিক্ষেপ করলে, একটা ছক্কা নিক্ষেপ করবে, একটা ছক্কা আমরা নিক্ষেপ করলাম, এখন দেখো আমাদের আউটকাম কি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এখন যদি বলি এখানে এক আসার সম্ভাবনা কত বলো তো, প্রবাবিলিটি অফ 1, তাহলে 1 আসে কয়বার, 1 আসে কয়বার, একবার, তাহলে অনুকূল ফলাফল কত আমাদের 1, আর সমগ্র সম্ভাব্য ফলাফল মোট ফলাফল কত বা মোট কাউন্ট কত 6। তাহলে আমাদের দেখো 1 আসার সম্ভাবনা 1/6, প্রবাবিলিটি অফ 2 আসার সম্ভাবনা কত তোমার 1/6, এরকম করে প্রবাবিলিটি অফ 6 আসার সম্ভাবনা দেখবা তোমার 1/6।
6। দেখো তাহলে 1 2 3 4 5 6 প্রতিটা ঘটনা ঘটার সম্ভাবনা কত তোমার এখানে 1/6 বা সমান। তাই যে সমস্ত ঘটনা ঘটার সম্ভাবনা সমান ওই সমস্ত ঘটনাকে আমরা কি বলি সমসম্ভাব্য ঘটনা। আমরা যদি দেখি আর একটা উদাহরণ দিই, আমরা যদি একটা কয়েনকে টস করি তাহলে হেড আসার সম্ভাবনা কত হাফ, টেল আসার সম্ভাবনা কত হাফ। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাগুলো, যে ঘটনায় প্রতিটা আউটকাম আসার সম্ভাবনা সমান তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো সমসম্ভাব্য ঘটনা। ঠিক আছে, ওকে, আশা করি বুঝছো। এবার দেখো যে আরো দুটো টার্ম আমাদের, একটা হলো অনুকূল ফলাফল, যেটা আমরা আগে একটু আগে বললাম, আর একটা কি সমগ্র সম্ভাব্য ফলাফল বা মোট ফলাফল। দেখো মোট ফলাফল হল কি, তুমি একটা যদি এক্সপেরিমেন্ট করো এই যে টোটাল যে আউটকামটা থাকবে ওইটা হলো আমাদের কি মোট ফলাফল। আর অনুকূল ফলাফল কি, আমরা যে ফলাফলটা চাই বা যে আমরা চাই যে এই ঘটনা ঘটুক, আমাদের ইন্টারেস্ট যে ঘটনায় ওই ঘটনাটা হলো কি আমাদের অনুকূল ফলাফল। তাহলে ধরো আমরা একটা কয়েন টস করে জানতে চাচ্ছি যে 3-এর গুণিতক হবে এর সম্ভাবনা কত বা এরকম ঘটনা কি। তাহলে দেখো আমরা যদি একটা কয়েন টস করি, সরি একটা যদি আমরা ছক্কা নিক্ষেপ করি, ছক্কা নিক্ষেপ করলে আমাদের মোট ফলাফল কত হবে দেখো তো, যে ছক্কা নিক্ষেপ করলে তাহলে আমাদের কি হয়, মোট ফলাফল কি হয়, তাহলে হয় 1 আসবে, নাহলে 2 আসবে, 3 4 5 6 7, তাহলে সরি 7 তো হবে না, 6। তাহলে এবার দেখো আমরা যদি বলি এখান থেকে আমাদের অনুকূল ফলাফল মানে কি টোটাল আউটকাম কত হলো, এখানে 6টা না, তাহলে অনুকূল ফলাফল কত হবে এখানে, অনুকূল ফলাফলকে আমরা বলি n অফ s। ঠিক আছে, মানে টোটাল আমাদের যেটা আছে কি বলে আমাদের এখানে নমুনা ক্ষেত্রে যে টোটাল কাউন্ট কত, এটা আমাদের কি অনুকূল মোট ফলাফল। তাহলে এখানে কত হবে 6 হবে। আর অনুকূল আমরা বললাম কি এখান থেকে যে 3-এর গুণিতক হবে, 3-এর গুণিতক কে কে আছে 3 আর 6, তাহলে অনুকূল ফলাফল কত বলো তো, অনুকূল ফলাফল কি হবে, যে 3-এর গুণিতক যদি বলি, 3-এর গুণিতক যদি হয় তাহলে কি হতে হবে, একটা হবে কি 3 আর একটা কত 6, তার মানে এখানে কাউন্ট কত, যদি এই ঘটনাকে যদি আমরা বলি কি 3-এর গুণিতক হওয়ার ঘটনা আমাদের a ইকুয়াল টু 3 আর 6, তাহলে n অফ a কত হবে আমাদের, n অফ a হবে আমাদের এখান থেকে কত দেখো তো 2, দুইটা আছে। তাহলে দেখি দেখো অনুকূল ফলাফল কি আমাদের, যে আমরা যে ঘটনাটা চাই বা আমাদের ইন্টারেস্ট যে ঘটনায় তার যে টোটাল কাউন্ট বা তার মোট যে আমাদের সংখ্যাটা আসবে ওইটাকে আমাদের অনুকূল ফলাফল, এবং আমাদের যে এক্সপেরিমেন্টটা করবো তার টোটাল যে সকল আউটকাম আছে ওই আউটকামের টোটালকে আমরা একসাথে কি বলি, যে আমাদের মোট ফলাফল বা সমগ্র সম্ভাব্য ফলাফল। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। এবার দেখো যে আমরা দেখবো এই দুইটা টপিকেই দেখো, একটা হলো পরস্পর বর্ধনশীল ঘটনা আর একটা হলো কি পরস্পর অবর্ধনশীল ঘটনা। দেখো পরস্পর বর্ধনশীল ঘটনা যেটাকে আমরা ইংলিশ বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দেখো এইখানে এই দুইটা দেখো দুইটা ঘটনা যদি এমন হয় যে তাদের মধ্যে কোনো কি একই মানে সেম বা কমন উপাদান থাকবে না, যে পরস্পরের মাঝে কোনো কমন উপাদান থাকবে না। আমার একটু উদাহরণ দিয়ে দেখো, যে এই একটা ঘটনা হলো এ আর একটা ঘটনা হলো বি। এই ঘটনা হলো কি আমাদের একটা কয়েন টস করলে জোড় সংখ্যাগুলোকে আমরা বললাম ঘটনা এ। তাহলে জোড় সংখ্যা কি কি হইতে পারে দেখো তো, 2 4 6। আর দেখো ঘটনা বি হলো কি, দেখো বিজোড় সংখ্যা কি কি থাকতে পারে 1 3 5, তাহলে ছক্কা নিক্ষেপগুলোর এর মধ্যে বিজোড় সংখ্যা কি কি আছে 1 3 5। দেখো তো এ সেট আর বি সেটের মধ্যে কমন উপাদান আছে, কমন উপাদান নাই। তার মানে কি এই যে এ সেট আর বি সেট হলো পরস্পর বর্ধনশীল ঘটনা। ঠিক আছে, তাহলে এখানে এ ঘটনা আর বি ঘটনা হলো কি, এ হলো কি ঘটনা বলো তো জোড় সংখ্যা সার ঘটনা, বি কি বিজোড় সংখ্যা সার ঘটনা। তাহলে কি এদের দুইজনের মধ্যে কোনো কমন পার্ট আছে, কমন পার্ট নাই। তার মানে কি, তার মানে হলো এই দুইটা ঘটনা পরস্পর বর্ধনশীল ঘটনা। ঠিক আছে, আর দুটো ঘটনা যদি বর্ধনশীল হয় তাহলে আমরা এখানে বলবো যে তাদের যে ইন্টারসেক্ট, যে এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু আমাদের ফাই, মানে কি এদের মধ্যে কোনো কমন পার্ট থাকবে না, মানে কি এটা ফাঁকা সেট। তাহলে দুটো ঘটনা যদি বর্ধনশীল হয় তাদের মধ্যে কি বলছি ইন্টারসেক্ট কত হবে, তাদের মধ্যে কোনো কমন পার্ট থাকবে না। তার মানে এ ইন্টারসেকশন বি হবে কত তোমার, এ ইন্টারসেকশন বি সমান হবে ফাই। আর যদি প্রবাবিলিটি বের করতাম, দেখো যে প্রবাবিলিটি অফ যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হইতো প্রবাবিলিটি অফ ফাই। প্রবাবিলিটি অফ ফাই মানে কত দেখো তো 0, তাহলে কিন্তু ফাই মানে কি শূন্য সেট, মানে শূন্য সেট আসার চান্সও কত 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে পরস্পর বর্ধনশীল ঘটনা কোনগুলো, যাদের মধ্যে কি কোনো কমন পার্ট থাকবে না দুটো ঘটনার মধ্যে, এবং তাদের কি ইন্টারসেকশন কত হবে ফাই হবে। আর তাদের যদি আমরা বলি দুটো ঘটনা বর্ধনশীল হলে তাদের প্রবাবিলিটি কত হবে, তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি হবে কত 0। ঠিক আছে, আশা করি বুঝছো যে পরস্পর
বর্জনশীল ঘটনা কোনগুলা, এবং পরস্পর বর্জনশীল না বলে অনেক সময় বলতে পারে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এটা মনে রাখবা। এবার দেখো পরস্পর অবর্জনশীল, দেখো যারা পরস্পর বর্জনশীল বুঝে ফেলছো তারা এখন হয়তো বা এটাও বুঝতে পারছো অবর্জনশীল কি হবে, তাদের মধ্যে কি কোনো কমন উপাদান থাকবে, তারা কি পরস্পর অবর্জনশীল। তাহলে এ সেটটা কি আমাদের যে বিজোড় সংখ্যার সেট, কি বিজোড় সংখ্যার সেট। তাহলে কি হইতে দেখো তো, এটা হইতে পারে তোমার 1 3 আর দিলাম 5, ঠিক আছে। আর একটা বি সেট বললাম আমরা, বি সেটকে আমরা ডিফাইন করলাম 4 থেকে বড় যেসব উপাদান আছে, বা 3 থেকে বড়, 3 থেকে যেসব উপাদান আছে এগুলো আমাদের কি সেট হবে বি। তাহলে বি হলো কি 3 এর থেকে বড় যে উপাদানগুলো আছে, বা আমরা সক্কানিকে বলে 3 এর চেয়ে বড় যে সংখ্যাগুলো আসবে তা নিয়ে আমাদের যে সেট বা যে ঘটনা, ওইটাকে আমরা কি বলছি, ওইটাকে আমরা বলছি সেট বি। তাহলে দেখো 3 থেকে বড় কে 4 5 6। এখন দেখো তো এই দুইটা সেটের মধ্যে কমন কি আছে আমাদের, 5 কমন না। দেখো এদের মধ্যে কি দেখো এই 5 অংশটা কি কমন না, এই অংশটা কি কমন। তখন যদি কমন অংশ থাকে তখন এটাকে আমরা কি বলবো, পরস্পর অবর্জনশীল ঘটনা। যদি কোনো একটা ঘটনা পরস্পর অবর্জনশীল হয় তাহলে আমরা বলবো এখান থেকে যে এ ইন্টারসেকশন বি ইজ নট ইকুয়াল টু 5। তার মানে কি তাদের মধ্যে আমাদের কিছু না কিছু কমন অংশ থাকবে, বা কিছু না কিছু কমন উপাদান থাকবে, ঠিক আছে। আশা করি বুঝছো যে পরস্পর বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনা কি। দেখো এই যে দুটো টার্ম, এই দুটো টার্ম খুবই ভালো করে তোমার বোঝা লাগবে। কারণ হলো তুমি যখন প্রবাবিলিটি বা সম্ভাবনা পড়তে যাবা তখন ম্যাথমেটিক্সের মধ্যে দেখবে এই জিনিসগুলো বারবার তোমার লাগতেছে, আর এই কনসেপ্ট তোমার ভালো করে ক্লিয়ার না থাকে তখন দেখবে তুমি ম্যাথে ভুল করে ফেলছো, ঠিক আছে। ওকে, তাহলে এই দুটো জিনিস ভালো করে বোঝা লাগবে। তাহলে আমরা দেখো আমরা একটা যদি এক্সাম্পল দেখি, একটা এমসিকিউ দেওয়া আছে, দেখো কি বলছে, নিচের কোন ঘটনা পরস্পর বিচ্ছিন্ন বা দেখো তো বর্জনশীল বা বিচ্ছিন্ন, ঠিক আছে। বিচ্ছিন্ন বা বর্জনশীল যদি বলি আমরা, দেখো এখানে কি হবে, বর্জনশীল কাদের বলছি, তাদের মধ্যে কোনো কমন পার্ট থাকবে না। কি আমরা বলছি, যদি এ আর বি এর ইন্টারসেকশন যদি কি হয়, এ আর বি এর ইন্টারসেকশন যদি হয় আমাদের, এ আর বি এর ইন্টারসেকশন যদি আমাদের কি 5, তখন ওই ঘটনাকে আমরা কি বলবো, পরস্পর বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা, ঠিক আছে। তার মানে দেখো তো এখানে আমাদের এ প্রথম সেটের মধ্যে কি আছে দেখো তো, এ বি সি, দ্বিতীয় সেটের মধ্যে কি আছে দেখো সি এম এফ, দেখো তো এইখানে সি আর এখানে সি কমন আছে, তার মানে কি এইটা আমাদের কি হবে না, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা হবে না, বা এরা বর্জনশীল না, পরস্পর বর্জনশীল না, ঠিক আছে। দেখো দ্বিতীয় ঘটনা আছে, দেখো তো এখানে কি কি উপাদান আছে, 3 5 7, 1 3 5, এখানে কি আছে দেখো তো 2 4 6, দেখো তো কোনো কমন উপাদান আছে, কোনো কমন উপাদান নাই, তার মানে কি এরা পরস্পর কি বিচ্ছিন্ন ঘটনা বা পরস্পর বর্জনশীল। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে এইটা, ঠিক আছে। অ্যান্সার এটা পাইলাম, ওকে ঠিক আছে। এখন দেখো এইটা কেন আমাদের বর্জনশীল হইল না বা বিচ্ছিন্ন হইল না, তার কারণ হলো কি, দেখো তো এখানে কি আছে উপাদান তোমার 2 3 5, এখানে দেখো 4 5 6, দেখো এখানে 5, এখানে 5 কমন, এই কারণে কি এটা বর্জনশীল না। পরে দেখো এখানে কি আছে ই আই ও, আর এখানে কি আছে দেখো এখানে আই ও, এইখানেও আই ও কমন, তার মানে কি এইটা আমাদের এই কারণে বর্জনশীল না বা বিচ্ছিন্ন না। তাহলে আশা করি এই এক্সাম্পলের মধ্যে তোমরা বুঝতে পারছো কোন ঘটনাগুলো বর্জনশীল আর কোনগুলো কি বর্জনশীল না বা অবর্জনশীল, ঠিক আছে, বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই। দেখো এই আরেকটা, দেখো আমাদের আরেকটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, এটা আমরা কিভাবে সলভ করবো। দেখো বলছে এখানে দেখো প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 2/3, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 1/4, আর বলছে এ ও বি পরস্পর বিচ্ছিন্ন হলে পি অফ এ ইউনিয়ন বি সমান কত হবে। দেখো এইটা তোমাদের জন্য একটু নতুন, বা যারা 9 সেট পড়ছো তাদের জন্য আবার সহজ। দেখো আমরা ফর্মুলা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এর ফর্মুলা আমরা জানি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন দেখো এখানে কি বলছে, দেখো তো এ আর বি পরস্পর বিচ্ছিন্ন, কি বলছে এরা, কি বলছে পরস্পর বিচ্ছিন্ন, ঠিক আছে। পরস্পর যদি বিচ্ছিন্ন হয় তার মানে কি আমাদের এই যে দেখো তো এই যে টার্মটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কত হবে, দেখো তো এটা সমান হবে কত আমাদের 0, তাহলে এই পার্টটা আমাদের আর থাকবে না, তাহলে এটা মান 0 হয়ে যায়। তাহলে আমাদের দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, তাহলে প্রবাবিলিটি অফ এ এর মান কত দেখো তো 2/3 প্লাস 1/4, ঠিক আছে। তাহলে এখানে आंसर কত দেখো নিচে কত 3 4 12, 4 দুগুণে 8 আর 3 11, তাহলে কত আমাদের দেখো 11/12 হবে আমাদের এই যে এ ইউনিয়ন বি এর অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা আমাদের বোঝার জন্য কি কোন জিনিসটা লাগবে, বলতো ফর্মুলা জানা লাগবে, যে এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি। এ ইউনিয়ন বি এর ফর্মুলা হলো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা দেখো যেহেতু বলছে পরস্পর বিচ্ছিন্ন হলে, তার মানে এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত 0, তাহলে 0 হলে আমাদের দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান হয় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ এর মানও জানি, প্রবাবিলিটি অফ বি এর মানও জানি, তাহলে আমাদের এখান থেকে কত দুটো যোগ করে দিলে आंसर হয়ে যাবে, বুঝতে পারছো। ওকে, এখন দেখো আমাদের
এবার দেখো এই যে এটা খুব ইন্টারেস্টিং দুটা পয়েন্ট বা দুইটা ঘটনা যদি বলি, দেখো একটা বলছে আমাদের নিশ্চিত ঘটনা। দেখো নিশ্চিত কথা থেকে তোমরা বুঝতে পারতেছো যে যে ঘটনাটা ঘটবেই ঘটবে, মানে এটা ঘটবে এটা আমরা শিওর যে ঘটনাটা ঘটবে, মানে যে ঘটনা ঘটার সম্ভাবনা 100%, মানে যে ঘটনাটা ঘটবেই ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলি নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা কি হইতে পারে, ধরো তোমার কাছে একটা এরকম একটা বক্স আছে, ঠিক আছে, এই বক্সের মধ্যে অনেকগুলো বল আছে, ঠিক আছে, সবগুলো বলি কি, দেখো এটা কি সবগুলো বলি কি লাল, ঠিক আছে, সবগুলো বলি লাল। তুমি এখন যদি এর ভিতর থেকে একটা বল তুলো চোখ বন্ধ করে, তুমি কি শিওর না যে এর মধ্যে কি বল থাকবে? যদি শিওর, যদি সবগুলো বলি লাল আছে, তুমি এইখান থেকে যদি একটা বল তুলো ওই বলটা কি লালই হবে, তাহলে এর মধ্যে একটা বল দিয়ে তুলো সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা কত? 1। তাহলে প্রবাবিলিটি অফ, যদি লাল বলি প্রবাবিলিটি অফ লাল ইকুয়াল হবে কত তোমার 1, মানে যে ঘটনা ঘটার সম্ভাবনা তোমার যদি 100% বা একদম নিশ্চিত এই ঘটনাটা ঘটবে তাকে আমরা বলি নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনার আমাদের সম্ভাবনা মান হলো, প্রবাবিলিটি অফ এ চিন্তা করি, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 1, ঠিক আছে, নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা কত? 1 বা 100%, ঠিক আছে, বুঝছো? এবার আমরা দেখবো অনিশ্চিত ঘটনা, ঠিক আছে, মানে ধরো যে ঘটনায় এখানে কোন একটা নির্দিষ্ট শর্তের অধীনে ঘটনা ঘটতেও পারে বা নাও ঘটতে পারে তাকে আমরা বলি কি অনিশ্চিত ঘটনা। ধরো তুমি একটা কয়েন টস করলা, কয়েন টস করলে তোমার কি হইতে পারে বলতো? হেড আসতেও পারে আবার কি নাও আসতে পারে। যে হেড আসা কি শিওর? আসা কিন্তু শিওর না, আর আসবে না এটাও কিন্তু শিওর না। তাহলে কি দেখো হেড আসবে কি আসবে না এটা তো আমাদের শিওর না, এই ধরনের ঘটনা এটাকে আমরা কি বলি? অনিশ্চিত ঘটনা, ঠিক আছে। অনিশ্চিত ঘটনার প্রবাবিলিটি হলো তোমার 0 থেকে বড় হবে এবং প্রবাবিলিটি অফ এ যদি চিন্তা করি এবং অন, দেখো তাহলে অনিশ্চিত ঘটনার সম্ভাবনা আমার 0 থেকে অনের মধ্যে থাকে। কি অনিশ্চিত ঘটনা আমরা সাধারণত সম্ভাবনা যেগুলো নির্ণয় করি সবগুলো অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে, যে অনিশ্চিত ঘটনায় আমাদের প্রবাবিলিটির মান কত? সবসময় 0 থেকে অনের মধ্যে থাকবে। তাহলে অনিশ্চিত ঘটনার সময়ের ক্ষেত্রে কি হবে? আমাদের আমাদের সম্ভাবনা 0 এবং অনের মাঝখানে থাকবে। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, এবার দেখো আমরা আর একটা দেবো অসম্ভব ঘটনা। দেখো এটা থেকেও তোমরা বুঝতে পারতেছো অসম্ভব ঘটনা কি। অসম্ভব ঘটনা হবে ওই ঘটনা যেখানে তোমার কি হবে, যে ঘটনা ঘটবেই না, মানে যে ঘটনা ঘটবে না তার সম্ভাবনা কত? 0। তার মানে কি যে ঘটনা ঘটা সম্ভব না ওখানে ওই ঘটনাকে আমরা কি বলি? অসম্ভব ঘটনা। যেমন ধরো অসম্ভব ঘটনা কি, একটু আগে আমরা দেখলাম না, একটা ধরো তোমার কাছে একটা বক্স আছে, এর মধ্যে সবগুলা বল আছে কি ছিল? ধর বলো লাল, লাল বল, সবগুলা লাল বল যদি থাকে, এখন তোমাকে একদম জিজ্ঞেস করলো যে একটা বল যদি তুমি দৈব উঠাও, এর মধ্যে তুমি একটা বল তুললে এই বলটা সাদা হবে, তার সম্ভাবনা কত? দেখো বক্সের মধ্যে সবগুলো বল আছে লাল, তুমি একটা বল তুলে এটাকে সাদা হওয়া সম্ভব? এটা কিন্তু সাদা হওয়া সম্ভব না। তার মানে কি এই বলটা সাদা হবে তার সম্ভাবনা কত? একটা বল তুলে দিয়ে বলটা সাদা হবে তার সম্ভাবনা 0। তার মানে কি, তার মানে যে ঘটনা ঘটা সম্ভব নয় ওই ঘটনাগুলো কি আমরা কি বলি? অসম্ভব ঘটনা। এবং অসম্ভব ঘটনা আমাদের প্রবাবিলিটির মান কত? প্রবাবিলিটির মান হলো 0, মানে যে ঘটনা ঘটা সম্ভব না তার প্রবাবিলিটির মান কত? 0। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এবার দেখো আমরা যে অধীন ঘটনা দেখবো, একটা স্বাধীন ঘটনা দেখবো। দেখো অধীন ঘটনা আর স্বাধীন ঘটনা আমাদের দেখতে চাই। দেখো অধীন বলতে কি বোঝায়? এটা কি পরাধীন, অনেকটা বর্ণের উপর নির্ভরশীল। দেখো কোনো একটা ঘটনা ঘটবে কি ঘটবে না তা পূর্ববর্তী অন্য কোনো ঘটনার সাথে যদি নির্ভর করে তাহলে এটাকে আমরা কি বলি? অধীন ঘটনা। মানে কি ভাই বুঝলাম না। মানে তোমার একটা ঘটনা কি বর্তমানে এখানে ঘটবে কি ঘটবে না, যদি অন্য কোনো ঘটনা ধরো ইনফ্লুয়েন্স হয় তাহলে এটাকে আমরা বলি অধীন ঘটনা। যেমন ধরো তোমার একটা এখানে এটা আবার দিয়ে বুঝাই, বলের উদাহরণ যদি দেই, যে এইখান থেকে ধরো এখানে 5টা আছে লাল বল, ধরো হলুদ বল আছে তোমার 2টা বা 3টা হলুদ বল আছে, আর তোমার ধরো লাল বল আছে তোমার 4টা লাল বল আছে, ঠিক আছে। এখন তুমি এখান থেকে প্রথমে একটা বল তুললা, ঠিক আছে, বল তুলে রাখার পর একটা বল এখান থেকে তুলছো, তাহলে ওই বলটা লাল হবে তার সম্ভাবনা কত বলো? দেখো টোটাল লাল বল আছে কয়টা? 4টা, তো অনুকূল ফলাফল 4, আর টোটাল বল আছে কয়টা তোমার? 7টা। তাহলে প্রথম বলটা লাল হবে, ধর পি অফ আর রেড হবে, তার চান্স হলো তোমার 4/7। এখন দেখো দ্বিতীয়বার যদি বলি যে আর একটা বল যদি তুলো তুমি, প্রবাবিলিটি ওই বলটাও কি লাল হবে, তার সম্ভাবনা কত? দেখো এখন কি, এখন এই দেখো এই যে ঘটনাটা দ্বিতীয়বার যে আমরা বল তুলতেছি, এখন এইটা জানার জন্য আমাদের কি জানা লাগবে? দেখো আগের বলটা কি লাল ছিল নাকি হলুদ ছিল, এটা আমাদের জানা দরকার। দেখো আগের বলটা যদি লাল হয় তাহলে সম্ভাবনা কত হবে? দেখো তো, কারণ কি একটা উঠাই নিয়ে গেছো, এর মধ্যে লাল বল আছে কয়টা তোমার? 3টা। তাহলে আগেরটা যদি লাল হয় তাহলে পরেরটাও লাল হবে, এর সম্ভাবনা কত হবে তোমার? দেখো আগেরটা একটা নাই, তাহলে কয়টা লাল আছে? 3টা। টোটাল কয়টা দেখো তো, একটা চলে গেছে 7টা থেকে, তো 3/6।
তার মানে কি দেখো তো পরের বলটা লাল হবে কি হলুদ হবে, এটা কার উপর নির্ভর করতেছে, আগের বলটা কি লাল হবে নাকি হলুদ হবে, বা লাল বল উঠেছিলাম নাকি হলুদ বল উঠেছিলাম তার উপর। তার মানে দেখো এই যে পরের যে ঘটনাটা, এটা কি আগের একটা ঘটনার সাথে কি বা আগের একটা ঘটনার উপর নির্ভরশীল না? তাহলে এইরকম যদি কোনো ঘটনা হয় যে একটা ঘটনা আর একটা ঘটনার উপর নির্ভরশীল, তাহলে এই ধরনের ঘটনাগুলো বলি নির্ভরশীল ঘটনা বা ডিপেন্ডেন্ট ইভেন্ট। ঠিক আছে, এবার আসে আমাদের স্বাধীন ঘটনা বা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি। দেখো যে স্বাধীন ঘটনা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলো ওই ধরনের ঘটনা যেখানে যে দুইটা ঘটনা যদি ঘটে তার কি পরস্পরের সাথে কি নির্ভরশীল না। যেমন ধরো তুমি দুইটা কয়েন টস করলা, ধরো একটা কয়েন এখানে দুইটা কয়েন টস করলা, এখানে একটা কয়েন, এক নম্বর কয়েন 2 নম্বর কয়েন। ঠিক আছে, দুইটা কয়েন যদি তুমি নিক্ষেপ করো, এখন দেখো প্রথম কয়েনে যে হেড আসবে নাকি টেল আসবে, ধরো প্রথম কয়েনে কি আসতে পারে, হেড আসতে পারে অথবা কি টেলও আসতে পারে। আবার দ্বিতীয় কয়েনে কি হেডও আসতে পারে আর এখানে কি টেলও আসতে পারে। দেখো প্রথম কয়েনে হেড আসবে নাকি টেল আসবে এটা কি দ্বিতীয় কয়েন দ্বারা নির্ধারিত হয়েছে সবাই। দ্বিতীয় কয়েনে তোমার কি ফলাফল আসবে ওইটা কি তোমার প্রথম কয়েনে কি ফলাফল আসে তারপর কি কোনো ইনফ্লুয়েন্স করতেছে বা নির্ভর করতে। দেখো প্রথম কয়েনে যে কোনো কিছু আসতে পারে, দ্বিতীয় কয়েনেও কি যে কোনো কিছু আসতে পারে, তখন কি দেখো কেউ কারোর উপর নির্ভর করতেছে না, তার মানে কি এরা পরস্পর স্বাধীন ঘটনা বা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ঠিক আছে, এখন স্বাধীন ঘটনা যদি হয়, ধরো একটা ঘটনা হলো এ, একটা ধরো এ আর একটা বি, এ আর বি স্বাধীন ঘটনা যদি হয় আমরা বলবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, দুটো ঘটনা যদি স্বাধীন হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তার মানে যদি বলে দুটো ঘটনা স্বাধীন, যে কারোর সাথে কারো বা কেউ কারোর উপর নির্ভর করতেছে না, এরকম যদি দুটো ঘটনা হয় তাহলে কি করি আমরা, যে তাহলে ওই ক্ষেত্রে আমরা তাদের প্রবাবিলিটি, তাদের যদি ইন্টারসেকশনের প্রবাবিলিটি বের করা লাগে, ঠিক আছে, তাহলে আমরা ওই ক্ষেত্রে কি করি, তাদের প্রবাবিলিটি দুটো কি গুণ করে দিই। ঠিক আছে, তাহলে তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। কখন হবে, তখন এ আর বি দুইটা স্বাধীন ঘটনা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এবার দেখো আমাদের একটা এক্সাম্পল বলা আছে। আচ্ছা এই যে এটা হবে আমাদের 3/5, এটা আমাদের 3/5, এটা আমাদের 3/5। আগে একটু ওকে, এটা হবে আমাদের 3/5, তাহলে এটা কত আমাদের 3/5, এটা আমাদের 3/5। যদি বলতে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল 3/5 এবং প্রবাবিলিটি অফ বি 4/9 হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/30 যদি হয়, তাহলে বলতে কি দেখো তো এ আর বি ঘটনা দুইটা কি পরস্পর তোমার কি হবে কিনা দেখো তো স্বাধীন হবে কিনা। তার মানে কি দেওয়া দেখো প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। এখন বলছে যে ঘটনা দুটো স্বাধীন হবে কিনা। দেখো এটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, আমরা কি বলছি স্বাধীন ঘটনার ক্ষেত্রে কি হয়, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান তাদের প্রত্যেকের প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, তাহলে প্রত্যেকের গুণফলের সমান হয়। তাহলে দেখো আমরা যদি দেখি প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি এর গুণফল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সমান হয়, তখন আমরা কি বলবো ঘটনা দুটো কি আমাদের যে স্বাধীন বা অনির্ভরশীল। ঠিক আছে, বা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা স্বাধীন যাচাই করার জন্য কি করবো, প্রথমে দেখো তো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বের করবো। তাহলে এটা কি হবে আমাদের, দেখো তো প্রবাবিলিটি অফ এ এর মান কত তোমার, দেখো 3/5 আর বি এর মান কত দেখো তো 4/9 ইকুয়াল কত হয় দেখো 3 4 12 ভাগ 5 9 45। দেখো তো এইটাকে আমাদের দেখো তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর কি সমান, দেখো তো আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ছিল 1/30। তার মানে কি যেহেতু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি ইজ নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তার মানে কি এরা পরস্পর কি না, এরা কি স্বাধীন নয়। তার মানে কি দেখো তো এ আর বি ঘটনা দুটো কি না স্বাধীন না, কারণ কি, কারণ এ ইন্টারসেকশন বি এরা কি না প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি এর তাদের কি ডট প্রোডাক্ট বা গুণফলের সমান না। ঠিক আছে, এইখানে এরা কি পরস্পর স্বাধীন না। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, দেখো পরেরটা যদি দেখি আমরা একটা দেখো দুটো ভালো দুটো টার্ম, এটা হলো পরিপূরক ঘটনাটা কি আমাদের সম্পূরক ঘটনা। পরিপূরক ঘটনা হলো কি, দেখো যদি আমরা বলি এরকম একটা উদাহরণ দিই, ধরো এ একটা ভেক্টর আছে, ধরো আমাদের আমরা কয়েন টস করি, ঠিক আছে, তাহলে নমুনা ক্ষেত্র কি হয়, কয়েন টস করলে নমুনা ক্ষেত্র হয় আমাদের এস ইকুয়াল টু কত হয় দেখো তো 1 2 3 4 5 6, এটা আমাদের নমুনা ক্ষেত্র। এখন যদি বলি যে জোড় সংখ্যা আসার ঘটনা কি, জোড় সংখ্যা আসার ঘটনা যদি এ হয়, এ সমান কত হবে 2 4 6। ঠিক আছে, এটা হলো আমাদের এ। এখন আমরা যদি বলি যে এ এর সম্পূরক ঘটনা কি, এ এর সম্পূরক ঘটনা, এ এর সম্পূরক ঘটনাকে আমরা এ
সি দিয়ে প্রকাশ করতে পারি কমপ্লিমেন্টের সি, অথবা আমরা বলতে পারি যে এ ড্যাশ, ঠিক আছে, বা এখানে এ হ্যাশও বলা যায়। এটার মধ্যে কি হবে বলতো, এর সমান হবে আমাদের এস থেকে এ বাদ দিব, কি দেখো এস এর মধ্যে যা আছে ওইটা থেকে এ গুলো বাদ দিয়ে, এর যে উপাদান ওইগুলো বাদ দেওয়ার পরে আমরা যে সেটটা পাবো ওইটাকে আমরা কি বলি, যে এর কমপ্লিমেন্ট বা এর সম্পূরক ঘটনা। ওকে, তাহলে দেখো আমরা কি লিখবো, এস মাইনাস এ। এস এর মধ্যে কি ছিল, এস এর মধ্যে 1 2 3 4 5 6, তাহলে কি কে কে বাদ যাবে দেখো তো, এস থেকে 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, তাহলে কি কি থাকবে, তারপর 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে। তার মানে কি দেখো তো, এ মানে এ এর কমপ্লিমেন্ট কি হবে দেখো তো, এর কমপ্লিমেন্ট মানে এ যে সেটের যে উপাদানগুলো আছে বা যে ঘটনা, এর উপাদানগুলা আমাদের যে কি বলে নমুনা ক্ষেত্র আছে, নমুনা ক্ষেত্র থেকে যে বাদ দেয় ওই উপাদানগুলো, তাহলে অপর যে উপাদান বাকি যে উপাদানগুলো পাই ওই উপাদানগুলোকে আমরা কি বলি, যে সম্পূরক ঘটনা বা সম্পূরক সেট। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা ঘটনা যদি হয় এ এবং তার যদি বলি আমরা সম্পূরক ঘটনা যদি হয় সি, তাহলে এদের ইউনিয়ন হবে আমাদের কার সমান, এস এর সমান। কি বলছি আমরা, কোনো একটা ঘটনা এবং তার যে সম্পূরক ঘটনা তাদের যে ইউনিয়ন, এটা আমাদের কি হবে, নমুনা ক্ষেত্রের সমান হবে। ওকে, আরেকটা বলতে পারি দেখো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এর মান হবে আমাদের প্রবাবিলিটি অফ এস এর সমান, প্রবাবিলিটি অফ এস এর মান আবার 1, ঠিক আছে। তার মানে আমাদের কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা, সম্পূরক ঘটনা কি, সম্পূরক ঘটনা হলো কোনো একটা ঘটনা যদি না ঘটে তাহলে তখন যে ঘটনাটা হয়, মানে একটা ঘটনা না ঘটলে অন্য যে ঘটনাটা হবে এটা কি প্রথম ঘটনা সম্পূরক ঘটনা, মানে এই ঘটনার সম্পূরক ঘটনা হবে কি, এই ঘটনা যদি না ঘটে তাহলে যে ঘটনাটা ওইটা কি এর সম্পূরক ঘটনা। তার মানে কোনো একটি হওয়া এবং না হওয়া পরস্পর কি সম্পূরক। ওকে, আবার কি বলছি দেখো তো, এ আর এ কমপ্লিমেন্ট এরা কি, এদের ইউনিয়ন কি আমাদের নমুনা ক্ষেত্রের সমান হয়, ঠিক আছে। আবার এদের প্রবাবিলিটি মানে কত, 1। আবার দেখো তো ইন্টারসেকশন কি থাকবে কোনো, এ আর এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কিন্তু 0, তাহলে দেখো তো এ আর এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কি হবে আমাদের 0 হবে। ওকে, এখন দেখো সম্পূরক ঘটনা কি, সম্পূরক ঘটনা অনেকটা আমরা বলতে পারি যে এই যে আমাদের কমপ্লিমেন্টারি বা পরিপূরক ঘটনার সাথে মিল থাকলেও কিছু অমিল আছে। যেমন ধরো যে সম্পূরক ঘটনা যদি দেখতে তাহলে তাহলে কি হওয়া লাগবে দেখো, যে এ ওয়ান একটা ঘটনা, এ টু একটা ঘটনা, এ থ্রি একটা ঘটনা, ঠিক আছে। যদি এদের ইউনিয়ন সবগুলো যদি ইউনিয়ন ডট 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 ইউনিয়ন এ এন নেই, তাহলে এইটা কার সমান হইতে আমাদের নমুনা ক্ষেত্র বা সার্বিক সেট, আমরা ওমেগা দিয়ে প্রকাশ করতে পারি, এটা কোথাও এস কোথাও ওমেগা, তাহলে দেখো এটা আমাদের কি লিখবো, এটা ওমেগা বা সার্বিক সেটের সমান হইতে পারে। আবার বলছে যে এ একটা ঘটনা, এ টু একটা ঘটনা, এ থ্রি একটা ঘটনা, এরকম এই ঘটনাগুলোর যদি ইন্টারসেকশন নেই তাহলে সেটা হবে আমাদেরকে ফাই, মানে যেসব ঘটনার মধ্যে কোনো কমন অংশ থাকবে না এবং তাদের ইউনিয়ন নিলে আমরা কি পাবো, আমরা সার্বিক সেট বা আমাদের নমুনা ক্ষেত্র পাবো, তাকে আমরা কি বলি, ওই সমস্ত ঘটনাগুলোকে আমরা একত্রে বলি যে সম্পূরক ঘটনা, ঠিক আছে। একটা উদাহরণ দেখাই, যে এ যদি একটা সেট হয় তোমার 1 3 5 আর বি যদি একটা ঘটনা হয় আমাদের 2 4 6, তাহলে দেখো আমাদের যদি এ ইউনিয়ন বি সমান কত হবে, আমাদের এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বলে 1 থেকে 6, তাহলে এ ইউনিয়ন বি হবে তোমার 1 থেকে 6, 1 2 3 4 5 6, তাহলে এইটা আমাদের এস যদি হইতো দেখো তো, আমাদের এস বা আমাদের যে একটা কয়েন নিক্ষেপ করতাম তার এস হইতো 1 থেকে 6, তাহলে কি হয় দেখো তো, এ ইউনিয়ন বি সমান কি হইতো তোমার, যে আমাদের নমুনা ক্ষেত্রের সমান। তার মানে এটা আমরা কি বলতে পারি, সম্পূরক ঘটনা। আবার দেখো এর মধ্যে কোনো কমন অংশ নাই, কি এর মধ্যে কোনো কমন অংশ নাই, কমন অংশ নাই মানে কি, ইন্টারসেকশন সমান কত ফাই। তার মানে এই ধরনের ঘটনা, যে ঘটনার মধ্যে কোনো কমন অংশ থাকবে না এবং তাদের ইউনিয়ন করলে আমরা আমাদের সার্বিক সেট বা নমুনা ক্ষেত্র পাই, ওই ধরনের ঘটনাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলি সম্পূরক ঘটনা। ওকে, বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা সামনে একটা আগাই। দেখো এবার আছে সম্পূর্ণ ঘটনা। দেখো সম্পূরক ঘটনা আর সম্পূর্ণ ঘটনার সাথে কিছু মিলও আছে কিছু অমিলও আছে। মিল হলো কোথায় দেখো, যে সম্পূরক ঘটনা আর সম্পূর্ণ ঘটনা সব ক্ষেত্রেই আমরা ঘটনাগুলোকে যদি ইউনিয়ন করি, ইউনিয়ন যদি করি তাহলে আমরা সবসময় কি পাবো, সিগমা বা সার্বিক সেট পাবো। আবার দেখো ইন্টারসেকশন যদি করি আমরা, এদের মধ্যে ইন্টারসেকশন নিলে এদের মধ্যবর্তী কি আমাদের ইন্টারসেকশনগুলো ফাই হইতেও পারে নাও হইতে, মানে হলো তোমাদের এদের মধ্যে কমন অংশ, ঘটনার মধ্যে কমন অংশ থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন ধরো একটা এক্সাম্পল আছে, এটা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এক্সাম্পল দেখার আগে দেখো এখানে আরেকটু কথা বলি, যে সম্পূর্ণ ঘটনা আর সম্পূরক ঘটনার মধ্যে কি পার্থক্য আর মিল। পার্থক্য জায়গা হলো যে সম্পূরক ঘটনা আমরা কি বলছি, তাদের মধ্যে কোনো কমন অংশ থাকতে পারবে না, কিন্তু সম্পূর্ণ ঘটনায় সেটগুলোর মধ্যে বা ঘটনাগুলোর মধ্যে আমাদের কমন অংশ থাকতেও পারে,
ঠিক আছে, কিন্তু এক জায়গায় কোন কন্ডিশনটা মিল আছে, আমাদের মিল হলো এই জায়গায় যে তাদের যদি সবাইকে ইউনিয়ন করি, ইউনিয়ন করলে অবশ্যই আমাদের সার্বিক সেট পাইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এখন দেখো একটা এক্সাম্পল বলা আছে a সমান 1 3 4, b সমান কত 2 4 2 5 6 হলে বলতে a কমপ্লিমেন্ট নির্ণয় করো। তাহলে a সমান কি দেখো, দেখো তো আমরা লিখি a ইকুয়াল টু দেওয়া আছে তোমার 1 3 4, তাহলে a কমপ্লিমেন্ট কি হবে দেখো তো, যেখানে s এর মান কত দেখো, a কমপ্লিমেন্ট s থেকে বাদ দিতে হবে, s জাস্ট 1 2 3 4 5 6, তার মানে এইখান থেকে আমাদের দেখো যে উপাদানগুলো s এর মধ্যে আছে এবং এর মধ্যেও আছে এই কমন উপাদানগুলো বাদ দিয়ে দেব, বাদ দেওয়ার পরে s এর মধ্যে যে উপাদানগুলো থাকবে ওইটা কি হবে আমাদের a কমপ্লিমেন্টের মান। তাহলে কি a কমপ্লিমেন্টের মান কত হবে দেখো তো, দেখো 1 আছে, এখানে 1 আছে, মূল সেট থেকে 1 বাদ দেবে, দেখো এখানে 2 নাই কিন্তু মূল সেটে 2 আছে, তাহলে এখানে কি থাকবে 2 থাকবে, 3 ও বাদ যাবে, তাহলে 3 বাদ যাবে, 4 ও বাদ যাবে, তাহলে থাকবে আমাদের 5 6। ঠিক আছে, বুঝছো? তাহলে কি দেখো এই দুইটা, একটা হলো কি একটা a কমপ্লিমেন্ট কিভাবে পেলাম, যে আমাদের সার্বিক সেট থেকে আমরা যদি a এর উপাদানগুলো বাদ দিলে সার্বিক সেটের যে উপাদানগুলো থাকবে ওইগুলোকে আমরা কি বলছি, ওইগুলোকে আমরা বলছি a কমপ্লিমেন্ট। এবার বলতে দেখো যে a ও b পরস্পর সম্পূরক ঘটনা কিনা তা আমাদেরকে দেখাইতে হবে। সম্পূরক ঘটনা ক্ষেত্রে কি বলছি যে তাদের মধ্যে কোনো কমন অংশ থাকতে পারবে না। তার মানে দেখো তো a আর b এর মধ্যে কমন অংশ আছে, দেখো তো a ইন্টারসেকশন b এর মধ্যে কোনো কমন অংশ, দেখো তো এখানে 1 3 4 2 4 6 মানে কোনো কমন অংশ নাই, তার মানে কত হয় এটা a ইন্টারসেকশন b সমান 5, তাহলে দেখো এক নম্বর কন্ডিশন ফুলফিল করছে, যে সম্পূর্ণ ঘটনার বা সম্পূরক ঘটনার এক নম্বর কন্ডিশন কি ছিল, তাদের মধ্যে কোনো কমন অংশ থাকতে পারবে না, মানে কমন অংশ নাই। দেখো a আর b ঘটনার মধ্যে কোনো কমন অংশ নাই, তার মানে কি এটা 5 হয়েছে। দুই নম্বর ঘটনা কি ছিল, a আর b যদি ইউনিয়ন করো তাহলে আমাদের সার্বিক সেটের সমান বা নমুনা ক্ষেত্রের সমান পাইতে হবে। তার মানে কি দেখো তো a, দেখো তাহলে আমাদের কি হবে, প্রথমে কথা হবে দেখো 1 2, দেখো কমন যেহেতু নাই তাহলে প্রথম তিনটা আর পরের তিনটা কি দুই সবগুলোই থাকবে একসাথে, তাহলে আমাদের ইউনিয়ন করলে কি আসবে 1 2 3 4 5 6, তার মানে এটা আমাদের কার সমান, এস এর সমান, নমুনা ক্ষেত্রের সমান। দেখো তো ইউনিয়ন যদি নমুনা ক্ষেত্রের সমান হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা কি বলবো, যে আমাদের তো আমাদের ইন্টারসেকশন পাইছিলাম 5 এবং তাদের কি ইউনিয়ন পাইছি কি নমুনা ক্ষেত্রের সমান, তার মানে বলতে পারবো এ ও বি পরস্পর সম্পূরক ঘটনা, কি সম্পূরক ঘটনা। ঠিক আছে, ওকে, তাহলে সম্পূরক ঘটনা বের করতে আমরা কয়টা কন্ডিশন দেখবো, দুটো কন্ডিশন দেখবো, তাদের মধ্যে কোনো কমন পার্ট থাকতে পারবে না, তাদের ইন্টারসেকশন 5 হইতে হবে এবং তাদের ইউনিয়ন নিলে কি হইতে হবে আমাদের নমুনা ক্ষেত্রে সমান হলো। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা পরে পার্টে যাই। দেখো পরের আরেকটা ম্যাথে কি বলছে, যে একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, সি আর একটা সেট দেওয়া আছে। এখন বলছে এ বি সি তিনটাই কি সম্পূর্ণ ঘটনা কিনা যাচাই করো। দেখো সম্পূর্ণ ঘটনা ক্ষেত্রে কি দেখতে হয় আমাদের, তাদের ইউনিয়নটা দাস নেই, ইউনিয়ন নিলে কি আমাদের মূল সেটের সমান হয় কিনা, আমাদের নমুনা ক্ষেত্রের সমান হয় কিনা। তাহলে দেখো তো আমরা যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু যদি লিখি তাহলে কি আসবে, দেখো তো এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে প্রথমে লিখলাম 1, তারপর কি 2, তারপর এখানে 3 আছে 3 লিখলাম, এখানে 4 আছে 4 লিখলাম, এখানে 5 আছে 5 লিখলাম, আর 6 দেখো শেষেটা কত হয় দেখো তো 8। তার মানে দেখো তো আমাদের এটি কার সমান, দেখো তো এটা আমাদের এস এর সমান, এটি কি আমাদের এস এর সমান। তো এস এর সমান তার মানে কি বলছি দেখো তো এখানে আমাদের একটা সম্পূর্ণ ঘটনা। এবার দেখো তাদের মধ্যে আমরা কি বলছিলাম, যে সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে ইন্টারসেকশন 5 হইতেও পারে নাও হইতে। দেখো তো এখানে কি ইন্টারসেকশন কি 5 হয়, দেখো তো এ আর বি এর মধ্যে কমন আছে কি, দেখো এ আর বি এর মধ্যে তোমার কোনো কমন নাই, কিন্তু দেখো বি আর সি এর মধ্যে কমন আছে কত, তোমার 6 কমন আছে। ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের এটা কি আমাদের এটা আমরা বলতে পারি, তাহলে আমাদের যেহেতু আমাদের সবগুলোর ইউনিয়ন কি হয়েছে আমাদের নমুনা ক্ষেত্রে সমান হয়েছে, তাহলে এটাকে আমরা বলি এটা আমাদের সম্পূর্ণ ঘটনা। তাহলে এ বি সি একত্রে সম্পূর্ণ ঘটনা। ঠিক আছে, সম্পূর্ণ ঘটনা, বুঝতে পারছো? ক্লিয়ার যে এরা তাহলে সম্পূর্ণ ঘটনা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরেরটা যাই। দেখো পরের স্লাইডে এখন আরেকটা বলা আছে কি, দেখো যদি পি অফ এ সমান এখানে বলছে যে 3/5, এটা কত হবে তোমার 3/5, কারণ 3/5 তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট, তাহলে বলছে দেখো তো পি অফ এ সমান দেওয়া আছে কত, পি অফ এ ইকুয়াল টু আমাদের 3/5। এখন আমাদের লাগবে কি পি অফ এ কমপ্লিমেন্ট, এটা সমান কত। এখন দেখো আমরা জানি পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত আমাদের 1। তাহলে দেখো তো পি অফ এ কমপ্লিমেন্টের মান কত হবে 1 মাইনাস পি অফ এ। ঠিক আছে, দেখো 1 মাইনাস কত হবে 3/5, তাহলে কত হবে আমাদের 2/5। তার মানে কি দেখো কোনো একটা ঘটনা ঘটবে কিংবা ঘটবে না, তাদের যোগফল কত 1। তাহলে কোনো একটা ঘটনা ঘটার এবং না ঘটার সম্ভাবনা কত, ঘটা প্লাস না ঘটার সম্ভাবনা তোমার
1, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের কোন ফর্মুলা জানা লাগবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা প্রবাবিলিটির মান বের করতে পারি। ওকে, ঠিক আছে? তাহলে দেখো সব মিলাই আমাদের এই পর্যন্ত ছিল আমাদের আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগী ক্লাস করার জন্য। আর আমি তোমার পরিচয়টাই দেই নাই, আমি আছি তোমাদের সাথে এইচ.এম. নাসরুল্লাহ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স ডিপার্টমেন্টে। আশা করি তোমরাও এইরকম স্ট্যাটিস্টিক্স শিখে মানে তো ভালো করে তোমরা স্ট্যাটিস্টিক্সগুলো শিখো এবং প্রবাবিলিটি কনসেপ্টগুলো ভালো করে শিখো। তোমরা ভবিষ্যতে যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড যে জবগুলো আছে বা যে সাবজেক্টগুলো আছে এখানে পড়ার সুযোগ পাবে। এবং তোমরা হয়তো বা জানো যারা স্ট্যাটিস্টিক্স পড়ছো যে এখন যেহেতু এআই, তারপর তোমার মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের যুগ, এখানে স্ট্যাটিস্টিক্সের অবদান কতটা তোমরা এইসব মাথায় রেখে এখন থেকে চেষ্টা করবা স্ট্যাটিস্টিক্সকে শুধু পরীক্ষার জন্য না পড়ে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, বেশি ক্লিয়ার করে পড়ার চেষ্টা করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।